ভারত সীমান্তবর্তী এক দুর্গম জনপদ চর মাঝারদিয়া। নানা ঋতুতে নানা সাজে সেজে ওঠে অবহেলিত এই গ্রামটি। প্রতিবেশী দেশের সাথে এই চরের সীমান্ত এমনভাবে লাগোয়া যে এই চরে দাঁড়িয়েই ওপারের বাজারঘাট সবকিছু স্পষ্ট দেখা যায়। ওপারে কাহারপাড়া, এপারে চর মাঝারদিয়ার মানুষের মধ্যে রক্তের সম্পর্ক থাকলেও দেখা হয় না, কথা হয় না। 24 বছর পর 24 বছর পর প্রবাসীরা মারা গেলে বাংলাদেশের আত্মীয় স্বজন লাশ পৌঁছানোর আগে অনেক সময় দুই এক পলক দেখে নেন, তেমনি এনারা হচ্ছে যে আত্মীয় স্বজনের লাশটি ওপার থেকে এক পলক শুধুমাত্র ভিডিও কলের মাধ্যমে দেখেছেন। কালের স্রোতে সবকিছু হারাতে বসলেও এই চরে আসলে দেখা যায় নিপুণ হাতে তৈরি করা মাটির তৈরি বাড়িঘর ও আসবাবপত্র। দেয়ালে ঝুলানো শিকা থেকে শুরু করে মাটির তৈরি গোলা সবকিছুই যেন ফিরিয়ে নিয়ে যায় শৈশবের দিনগুলোতে। রাস্তাঘাটহীন দুর্গম এই জনপদে যেতে হলে মোটরসাইকেল, মহিষের গাড়ি অথবা তপ্ত বালুকের সঙ্গে করে হেঁটে যেতে হয় মাইলের পর মাইল। গ্রীষ্মের দাবদাহকে সঙ্গী করে আজ আমি হাজির হয়েছি চর মাঝারদিয়াতে। বন্ধুরা, রাজশাহী টিবার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুন্সি এনায়েত। সাধারণত যখন আমরা চর মাঝারদিয়াতে যাই তখন বর্ষার সময় আইবাদ থেকে যাই, কিন্তু এই সময় আইবাদ থেকে চর মাঝারদিয়াতে যাওয়া যাচ্ছে না। এমনিতেই পানি কমে গেছে, পাশাপাশি আইবাদ থেকে যেতে গেলে ভারতের যে অংশ রয়েছে সেই অংশের ভেতর দিয়ে যেতে হয়। এখান দিয়ে যখন চর মাঝারদিয়া যাবেন তখন এখানকার যে সাধারণ খেয়া রয়েছে, যেখানে চর মাঝারদিয়ার মানুষ নিয়মিত চলাফেরা করেন, সেই খেয়াতে যাওয়ার পাশাপাশি আপনারা এখান থেকে যদি চান তাহলে এখানে রিজার্ভ যে ট্রলারগুলো পাওয়া যায় সেই ট্রলারেও যেতে পারেন। আজ চর মাঝারদিয়াতে যাওয়ার সময় আমার সাথে আছে আমার ভাগ্নে তামিম আছে। প্রথম এর আগে একটা চরে গিয়েছো, আজকে আর একটা চরেই তো তামিম আছে, এবং আমার সাথে তো এই জানেন তো এবার রাজশাহী ট্যুরে আছেন মহিদুর ভাই মানিকগঞ্জ থেকে, এবং আমার সাথে আরও আছে যে মহিদুর ভাইয়ের ভাতিজা রুবেল। আমরা সবাই মিলে যাচ্ছি একটি রিজার্ভ ট্রলারে। এটি হচ্ছে যে যাওয়া আসা মিলে এক একজনের 100 টাকা করে দিতে হয়, এবং যদি শুধু একবারের জন্য নেন তাহলে 50 টাকা করে। আমরা শুধুমাত্র একবারে যাওয়ার জন্য নিয়েছি। আসার সময় সাধারণ যে খেয়া রয়েছে সেই খেয়াতে ফিরে আসবো। ওদিকে আমাদের নৌকা যিনি মাঝি ডাকাডাকি শুরু করে দিয়েছেন, আমরা যাচ্ছি ওদিকে। আমাদের বাবু ভাইও ওদিকে একটি মহিষের গাড়ি পাঠিয়ে দিয়েছেন। সকাল সকালে আমরা মহিষের গাড়িতে চড়ে চর মাঝারদিয়াতে যাব। মহিষের গাড়ি আমি চর মাঝারদিয়াতে অনেক দিন ধরেই দেখছি, কিন্তু এই মহিষের গাড়িতে কিন্তু চড়া হয়নি, যে আজ একটু চড়ে দেখব যে সেটার অনুভূতি কেমন। চরের মানুষের সাথে তো থাকি, চরের মানুষ যে যানবাহনে চলাফেরা করেন, মাল পরিবহন করেন, সেই গাড়িতে চড়ার অনুভূতিটা কেমন সেটিও দেখব। পদ্মার পানি শুকিয়ে গেলেও এখনও এখানে বেশ উত্তাল। রাজশাহীতে সবচেয়ে বেশি ট্রলার ডুবির ঘটনা ঘটে টিবাদ অংশে। শুষ্ক মৌসুমে অন্যান্য ঘাটে নাব্যতা সংকট দেখা গেলেও এখানে সবসময়ই পানি থাকে, তাই জেলেরাও এখানে সবচেয়ে বেশি জাল ফেলেন। টিবাদ থেকে খেয়া নৌকায় জনপ্রতি 30 টাকা আর ট্যুরিস্ট বোর্ডে 50 টাকা দিয়ে মাঝারদিয়াতে যেতে হয়। আমরা নৌকা ছাড়ার কিছু সময়ের মধ্যেই খেয়া নৌকা ছেড়ে এসেছে। আগে থেকে জানলে স্থানীয়দের সাথেই যেতাম। বর্ষা মৌসুমে এপারে আসতে 1 থেকে 1.5 ঘন্টা লাগলেও এখন মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায়। এপারে আসার সাথে সাথেই মোটরসাইকেল নিয়ে মহড়া চালান স্থানীয় বাইকাররা। আমরা মাত্রই এপারে ঘাটে এসে নামলাম। একটু আগেই ছেড়ে আসছি, মাত্র 10 মিনিটের মতো লেগেছে। আর ওপারে আরেকটি খেয়া নৌকাও আসলো। আমি ভেবেছিলাম এই খেয়া নৌকাটি আসতে হয়তো অনেক দেরি হবে, কিন্তু খুব দ্রুতই চলে আসলো। এখন এখানে যে চায়ের দোকান রয়েছে, চায়ের দোকানে একটু অপেক্ষা করব। আমাদের জন্য যেহেতু মহিষের গাড়ি পাঠানো হয়েছে, আমরা মহিষের গাড়িতে চলে যাব। ছাগল নিয়ে কত দূর থেকে আসলেন? আচ্ছা, কয় কিলো? প্রায় 8-9 কিলো। এই ছাগল পার করতে কত করে টাকা লাগবে? মানে 80 টাকা করে। যদি ছাগল বিক্রি করতে না পারেন, নিয়ে আসলে আবার কত টাকা দিতে হবে? আচ্ছা আচ্ছা, নিয়ে আসলে আবার 80 টাকা। তাহলে তো আপনাদের
জীবনের হচ্ছে যে আসতে যাইতে সব জায়গায় টাকা দিতে হচ্ছে। এখানে যে দুটি দোকান দেখতে পাচ্ছেন এগুলো বর্ষায় একদম পাড়ে তুলে নিয়ে যাওয়া হয়। আস্তে আস্তে পানি কমতে শুরু করলে আবার এপারে নিয়ে আসেন। বলা যায় বছরের 6 মাসই এই দোকানগুলো এখানেই থাকে। ডবল হিটের চা না? মহিষের কি অরিজিনাল দুধ? হ্যাঁ, পানি আছে কেমন ভাই? পানি নাই। পানি নাই? চায়ে পানি দাওনি? না, জাল দিছো কি দিয়ে? দুধ দিয়ে? দুধ দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, দ্রুত দাও। তোমার বেচা কেনা কেমন ভাই? হয়, কখন বেচা কেনা বেশি হয়? বিকালে? বিকালে। টুরিস্ট আসে না? নাই? ট্রলার থেকে নামলেই এভাবে একটি টং দোকানে এসে আপনারা মহিষের দুধের চা পাবেন। এবং দেখুন চা মাত্রই নামিয়েছে, অথচ এই চায়ের উপরে দুধের স্বর পড়ে গেছে। কতটা নির্ভেজাল সেটি কিন্তু আর প্রমাণ দেওয়ার দরকার নেই। এখানেই এই দুধের স্বর পড়ার সাথে সাথেই বোঝা যাচ্ছে এর যে কতটা নির্ভেজাল, ভেজাল মুক্ত সেটি বুঝতে পারছি। এখন খেয়ে জানাচ্ছি আসলে কেমন। দারুণ, একদম একটু এলাচি দিয়েছে, সব কিছু মিলায়ে মনে হচ্ছে যে পায়েসের ঝোল খাচ্ছে একদম। দোকানে বিস্কুট ঠান্ডা এগুলো। বিস্কুট ঠান্ডা? ঠান্ডা কিভাবে করতেছো? ঠান্ডা বরফ দিয়ে। বরফ নিয়ে আসো উপর থেকে? হ্যাঁ, ও, তাহলে তোমার কাছে ফ্রিজও আছে? এই ফ্রিজ। কোনটা ফ্রিজ? দেখি, চলো তো দেখি কেমন ঠান্ডা। বরফ নাই বোধহয়। বরফ আছে। ও, সবগুলো তো ঠান্ডা। ঠান্ডা। আমাদেরকে পানি দিও ভাই। 1 লিটার। হ্যাঁ, 1 লিটার দেবে। দিয়ে দিতে। দাও। চরে মাম পানি এবারে আসতে আসতে হয়ে গেছে মম পানি। ইংরেজিতে লেখা মমো, বাংলায় মম। এই ভালো পানির একটু লাভ কম না? সব লাভ বোঝা যায় না। আমরা ঠান্ডা 25 টাকা করে দিই। মানে রিক্সা ভাড়া, লাভ ভাড়া। রাজশাহীতে যখন ঘুরতে আসবেন লিস্টে রাখতে পারেন মাঝারদিয়ার মহিষের দুধের চা। এর চেয়ে প্রাকৃতিক আর নির্ভেজাল দুধ চা পাওয়াটা খুবই কঠিন। গোধূলি লগ্নে শুভ্র বালুর উপর দিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে 1 কাপ মহিষের দুধের চা হতে পারে অমীয় সুধার মতো। চর মাঝারদিয়ার প্রায় 6 থেকে 7 কিলোমিটার ধুলোময় পথ ধরে যানবাহনে অথবা পায়ে হেঁটে আসা যাওয়া করা খুবই কঠিন। এই পথ ধরে যেমন গরু ছাগল নিয়ে তারা হাটে যান, তেমনি ভারী মালামাল নিয়ে তপ্ত বালুকে পেছনে ফেলে চলেন লোকালয়ের দিকে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি মহিষের গাড়ির জন্য। প্রতিবার আমি বাইকে চড়ে গেলেও এবার মন চাইছে মহিষের গাড়িতে চড়ে যাওয়ার। অনেকেই মহিষের গাড়িতে চড়ে যাওয়া দেখে কষ্ট পেতে পারেন, আবার নেতিবাচক ধারণাও পোষণ করতে পারেন। একটি কথা জানিয়ে রাখি, এই অঞ্চলে আজ ভারী মালামাল পরিবহনে এবং বাদামের জমি চাষ করতে এই মহিষের গাড়ি ব্যবহৃত হয়। আর সেই তুলনায় আমাদের ওজন খুব একটা বেশি নয়, আর প্রতিদিনই অসংখ্য পর্যটক এই মহিষের গাড়িতে চড়ে ঘুরে বেড়ান। আপনাকে কে পাঠাইছে? বাবু ভাই পাঠাইছে না? আচ্ছা, নাকি কাজ ছিল আপনার হাতে অনেক, তারপরেও আসছেন বাবু ভাইয়ের অনুরোধে? এই তো আমরা 4 জন যাব। আচ্ছা, উঠি, একটু আসেন, আপনি একটু চা খান, আসেন। নামলে কি হবে? একটু চা খেয়ে যান। আমাদেরকে নিয়ে ছুটলো চরের জাহাজ। দুর্গম এই পথে ইঞ্জিন চালিত গাড়িকেও টেক্কা দিতে পারে এই গাড়ি। যে সমস্ত জায়গায় এমন পানির নালা রয়েছে সেখানে আটকে যায় ইঞ্জিন চালিত গাড়িগুলো, অথচ ধীরে ধীরে হলেও ঠিকই পার হয়ে যেতে পারে মহিষ। আমরা সাজ্জাদ ভাইয়ের মহিষের গাড়িতে চড়ে যাচ্ছি চর মাঝারদিয়াতে। এর আগে চর মাঝারদিয়াতে যতবার গিয়েছি এভাবে মোটরসাইকেলে চড়ে, আজ ভিন্ন এক ধরনের অভিজ্ঞতা। মানিকগঞ্জের এই মানুষগুলো তারা হচ্ছে যে ঘোড়ার গাড়ির সাথে ব্যাপক পরিচিত, মহিষের গাড়ির সাথে ওইভাবে পরিচিত না। আমার ভাগ্নে তামিমের গরম লেগে গেছে, সে ছোট মানুষ তো, সবসময় বলি, সে হচ্ছে ছাতা পরে হয়েছে। দেখুন এইখানে
কি এলোমেলো ভাবে মোটরসাইকেলগুলো আসছে। হ্যাঁ, এখানে একটা শিশু বাগান রয়েছে ভাই বলছেন, কিন্তু বাইকগুলো নামছে এক এক দিক দিয়ে এক একটা। যাচ্ছি দুর্গম এক জনপদ চর মাঝারদিয়াতে। ভারত সীমান্তবর্তী এই চরে যখন আমরা বর্ষাকালে যাই তখন কিন্তু অনেকটা জায়গায় যখন নদীপথে যাই ভারতের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু শুষ্ক মৌসুমে পুরোটাই বাংলাদেশের যে জায়গা রয়েছে তার উপর দিয়ে যেতে হয়। কিন্তু এই রাস্তাটা কতটা বালুময়, কতটা সংগ্রামের পথ, যারা এখান দিয়ে প্রতিদিন চলাফেরা করেন তারাই বলতে পারবেন। আর এই পথে যাওয়ার সময় কিন্তু একদম বাংলাদেশের যে 80-র দশক 90-এর দশকের যে দশকের কথাই আমরা বলি, সেই পুরনো দশক যেন এখানে ফিরে এসেছে। এখানে আজও সেই যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা। আমাদের পাশ দিয়ে অনেকগুলো মোটরসাইকেল যাচ্ছে, এক একটি মোটরসাইকেলে নারী, শিশু, মালামাল সব কিছু বয়ে নিয়ে যাচ্ছেন। এবং এখানে যদি বলি যারা সামর্থ্যহীন তাদের কিন্তু এই মাইলের পর মাইল পায়ে হেঁটেই যেতে হয়। কাকা, এক একটা মোটরসাইকেলে একজন যাত্রীর কাছ থেকে কত টাকা নেওয়া হয়? 150, 200, 100 যার কাছে যখন পায়। অ্যাভারেজ কত? 150 টাকা। 150 টাকা করে ভাড়া দিয়ে এই চর থেকে আসতে হয়। এবং আমার জানা মতে এই চর মাঝারদিয়াতে যখন মানুষ চলাফেরা করেন, যখন যেহেতু কোনো মেডিকেল সেন্টার সাধারণত চরগুলোতে থাকে না, কোনো হসপিটাল থাকে না, প্রায় 20 থেকে 25 জন শিশু রয়েছে যারা কেউ কেউ আমাদের বয়সী, আমাদের চেয়ে বড় বয়সী, যারা শিশু অবস্থায় জন্ম নিয়েছে তারা কিন্তু এই ট্রলারের উপরেই জন্ম নিয়েছে। বুঝতেই পারছেন যে কতটা মানে দুর্গম একটি চরে আমরা যাচ্ছি, বলে কোনোভাবে বোঝানো সম্ভব নয়। দেখুন এই যে এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এর দুই পাশেই হচ্ছে কাশবন এবং শিশু বাগান। শিশু বাগান কি কাকা সরকার থেকে করছে না? সরকারি উদ্যোগে এখানে যে শিশু গাছ লাগানো হয়েছে, শিশু গাছ না, এটাকে ওরা শিশু গাছ বলছে, আমি দেখছি এটা হচ্ছে আকাশী গাছ। হ্যাঁ, আকাশমণি গাছ। এই গাছ হচ্ছে কারা লাগিয়েছে, কোন পরিবেশ অধিদপ্তরের লোকজন ছিল আমি জানি না, এত বড় একটা ক্ষতিকর গাছ পরিবেশের জন্য সেটি এই চরের মানুষের এই জন্য লাগানো হলো। এই চরের মানুষের জন্য কি দানও কি ক্ষতিকর কিনা সেটাও আমি বুঝতে পারছি না। যে গাছ থেকে অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়, সেই গাছ এনে এই চরের ভূমিতে লাগানো হয়েছে, অর্থাৎ উপকারের পরিবর্তে এখানে ক্ষতিই বেশি করেছেন। এই যে হাতে হচ্ছে আমাদেরকে একটা নড়ি দিয়েছে, এই নড়ি দেখলেই আমার মনে পড়ে আমার স্কুলের শিক্ষকদের কথা। আসলে এই সময় এসে গত কয়েক বছরে শিক্ষকরা যে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এবং সেই এই নড়ি যেমন গরু মহিষকে শাসন করার জন্য ব্যবহৃত হয়, আমাদেরকে একটা সময় আমাদের শিক্ষকরা, আমরাও তো ছোটোবেলায় সেই গরুর মতোই ছিলাম, আমাদেরকে তারা মেরে পড়াশোনা করিয়েছেন। এবং আমাদের সময়ের অভিভাবকদের কথা ছিল যে আমার সন্তানকে আপনার স্কুলে পাঠালাম, মাংসের দরকার নেই, শুধু হাড্ডিগুলোই দিয়েন, যদি হাড্ডি থাকে, যদি কাঠামো থাকে, তার উপরে একসময় মাংস হবে। আমার মনে পড়ছে এই মুহূর্তে আমার স্কুলের যে সুরেশ স্যার ছিলেন, ব্যাপক পিটাতেন। ওপাশে আব্দুর রহমান স্যার ছিলেন, তিনি হচ্ছেন জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের। তারপর মোহন স্যার ছিলেন, যাদের যে বেতের লাঠির বাড়ির জন্য ভয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করত, এবং তাদের মার খেয়েই অনেক শিক্ষার্থী মানুষ হয়েছে। এই নড়ি নিয়ে আমার সেই কথা মনে পড়ছে, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের কথা, যাদের হাড়ভাঙা পরিশ্রম এবং শাসনে আমরা মানুষ হয়েছি। কতটুকু মানুষ হতে পেরেছি জানি না, তবে এই দিনে শিক্ষকদের কথা মনে পড়ছে, এবং এই দুর্গম পথের যারা যাত্রী তাদের কষ্টের কথাও খুব ভাবছি আমি। শুরুতেই বলেছিলাম চরাঞ্চলে ঘোড়া মহিষের গাড়ির কাছে পাত্তা পায় না ইঞ্জিন চালিত গাড়িগুলো। চরের বালুমাটির সাথে যেভাবে শত শত বছর ধরে খাপ খেয়ে নিতে পেরেছে প্রাণীগুলো, সেভাবে এখনো পারছে না ভারী ইঞ্জিনের দানবগুলো। আসসালামু আলাইকুম। কঠিন বিপদে পড়ে গেছেন? হ্যাঁ, না
তাহলে যে একটা ব্রিজ হওয়ার দরকার না এখানে, হ্যাঁ ব্রিজ হওয়া দরকার, রাস্তা হওয়া দরকার। রাস্তা হওয়ার দরকার। তারপরে এখানে তো জনগণ আছে, এখানে জনগণ মোটামুটি 8-10,000 জনগণ এখানে। হ্যাঁ। তাহলে জনগণকে তো তাহলে আসা চলাফেরা করা লাগবে, পারিবারিক ব্যাপার এখানে তো ব্রিজ করার দরকার সরকারকে। জি। আচ্ছা আপনারা কি এই চরেরই মানুষ? না, আমাদের বাড়ি হলো রাজশাহী। রাজশাহীতে এইটাও কোন জায়গায়? রাজশাহী রাজশাহী চারঘাট থানা আমাদের। চারঘাট বাঘা, অনেক দূর। অনেক দূর। তাহলে এখানে কতদিনের জন্য আসছিলেন? এখানে মোটামুটি মাসখানেক মাসখানেক এইখানে থাকা খাওয়া? এখানে থাকা হয়, দেখতে তো পাচ্ছেন যাওয়া চলাফেরা অসুবিধে, আমাদের অসুবিধে, মানুষের অসুবিধা। এখানে কতদিন ছিলেন? 1 মাস। কতজন আসছিলেন? 15 জন। 15 জন। 15 জনে 1 মাসে কত মন ধান পাইলেন? মোটামুটি 11 মন করে পাবো 11 মন করে পাবেন। মাসখানেক। তাতে হচ্ছে 1 মন ধান কত? 1000। অর্থাৎ আপনারা 11,000 টাকা পাইলেন এক একজন। তাহলে খুব বেশি হলো না? না, খুব লস। লসে হলো। প্রচুর লস। তাতে ধানে কেটেছি, ফলনে কম, ধান হ্যাঁ। লস। আমাদের তো 500 টাকা রোজও পড়বে না। 500 টাকা রোজ তো পড়েনি। না। 500 টাকা রোজ হলেও তো 15,000 টাকা পড়তো। এরপরে তো প্রত্যেকের থাকা খাওয়া খরচ গেছে। হ্যাঁ, এদিকে 2,000-3,000 খরচ হয়েছে তাহলে। আর এই টলি ভাড়া কত? ট্রলি ভাড়া 2,000 টাকা। মানে এখানে 2,000 টাকা নাই। আবার নৌকা ঘাটালা স্টার নিয়ে নেবে 1,500 2,000 টাকা। ওটা ঘাটালা নেবে। ধানের মন প্রতি কত নেবে ওরা? ওইটাও বস্তা চুক্তি নেবে। এখন 50 নেবে কি 10 20 নেবে 25 নেবে, ওইটি যাই আবার ঘাটা। আবার নৌকার ভাড়া আছে। তাহলে এখানে একটা ব্রিজ হলে তাহলে জনগণের সুবিধা হতো। মানে দেখেন ঘাটে আপনার দুই খলে টাকা লেছে, এক খলে লিচে হলো নৌকাওয়ালারা, আর খল লিচে হলো আপনার ঘাটের ঘাটিলেরা। ওরা নাকি বলে বছরে বলে লাই চুক্তি দেয়। জানি না আসলে লিস্টটা কিভাবে নেয় ভাই, কাটতে গেলে ওরা বা এতগুলো মানুষকে বিপদে ফেলায়। ওর কি বাম প্যাটিস হলো নাকি পদ্মা? সেটা তো এখান থেকে যাবে টাকা নেবে, এটা আবার কেমন ধরনের কথা? বাইরের রাষ্ট্রেরও লোক নেই। হ্যাঁ, না, এখানে একটা সরকার না, অনেক অনেক জায়গায় নেয় না, এইভাবে নাই। কিন্তু সরকারকে একটা এখানে একটা ব্রিজ হওয়ার বিষয় আছে। না নিলেও সেটা এটা তো কোনো নিয়ম নয়, এটা কোনো নিয়মের মধ্যেও পড়ে না। একটা ডিম আনলেও নাকি টাকা নেয়। এটা ডিমান্ড নেবে টাকা নেয়, আবার কি মানে 500 জিনিস হলেও টাকা নেবে, এটা আবার কেমন ধরনের নিয়ম? 5 লিটার সয়াবিন তেল তো আনলে নাকি 50 টাকা না? হ্যাঁ, তাহলে এটা আবার কেমন ধরনের? তাহলে এখানে একটা যদি ব্রিজ হয় তাহলে তো জনগণের সুবিধা হবে না। ঘাটপাড়ে যখন আমি নেমেছিলাম তখন আমি বলেছিলাম যে এই অঞ্চলের মানুষ কোনো মালামাল যদি কিনতে যায়, বিক্রি করতে যায়, যেমন ভাই, আসে না, খরচের ভয়। শখের করাত নামে একটা শব্দ আছে। শখের করাত অর্থাৎ আসতেও কাটে যাইতেও কাটে। এই অঞ্চলের মানুষ যখন এই নদী পার হয় তখন তাদের যাইতেও কাটে আসতেও কাটে। এ পাশ থেকে 1 কেজি পেঁয়াজ নিয়ে গিয়ে বিক্রি করে যে ওই পাশ থেকে মরিচ কিনে আনবে, পেঁয়াজ নিয়ে যাওয়ার সময় তাকে টাকা দিতে হয়, মরিচ কিনে আসার সময় টাকা দিতে হয়। অর্থাৎ এই অঞ্চলের মানুষ একই সাথে নৌকার ভাড়া দিচ্ছে, একই সাথে ঘাটের ভাড়া দিচ্ছে। উভয় সংকটে পড়েছেন তারা। নাই কোনো নাগরিক সুবিধা, অথচ সব ধরনের অসুবিধায় পড়তে হয় এই অঞ্চলের মানুষকে। আশা করি এই অঞ্চলের যারা নীতি নির্ধারক রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা এই অঞ্চলের মানুষের এই দুঃখের সময় দাঁড়াবেন। আমরা ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখতাম যে নিউজিল্যান্ডের যে গরুর যে বাথান, সেখানে নিউজিল্যান্ডের যে গরুর যে প্রাকৃতিক দুধ আমরা দেখতাম, সেখানে সবুজ তৃণভূমির উপর দিয়ে গরু দেখতাম। এই মাঝার দিয়া চরে আসলে আমার কাছে মনে হয় যেন সেই নিউজিল্যান্ড বা এই সুইজারল্যান্ডের চেয়েও বেশি সুন্দর আমাদের এই চর মাঝার দিয়ার চর। এত দারুণ দেখতে, দুই পাশে সবুজ সবুজ প্রান্তরের মাঝখান দিয়ে এই এত গরুর পাল আর মহিষ, দারুণ একটা দৃশ্যপট তৈরি হয়েছে। ভাই কি খাবার আনছেন আজকে? কালাই রুটি, দেখি একটু দেখানো যাবে? কয়টা রুটি আনছেন? দুইটা রুটিতে হয়ে যাবে? পানি খাই এমনি, পানি খান না? খাবো না গুড় দিয়ে অনেক মোটা। আর এর সাথে কি খাবার? কি ভর্তা আর ঝাল? বুঝতে পারছি। আর পানি। আচ্ছা, কালাই রুটি খাবার, ভাত না আনে কালাই রুটি আনেন কারণ কি? এমনি পানি খাই দুপুর বেলায়, হ্যাঁ, তার জন্য। ও এই লাগে না। ছাতার সাথে দেখুন, এই ছাতার সাথে আবার পানি ঝোলানো, অর্থাৎ এইভাবে ছাতা যখন রাখছে তখন হচ্ছে যে কাঁধে এই চলে যাচ্ছে, ভাতটা চলে যাচ্ছে, খুব একটা কষ্ট হচ্ছে না, তাই না ভাই? কালা রুটি আনার কারণ কি? ভাত লেলে ঘামে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কালাই রুটি আমরা লিখি। আচ্ছা আচ্ছা, কালা রুটি হালকা না? আর
ভাত আনলে একটু ভারী বেশি। হ্যাঁ তার জন্য। বুঝতে পারছি। আপনি কি ছোটবেলা থেকে দেখেন যারা গরু পালন করে কালাই রুটি নিয়ে আসে? আমি ছোটবেলা থেকে দেখি। আচ্ছা আচ্ছা। বছরে প্রায় 9 মাস এভাবে উন্মুক্ত মাঠে ঘুরে ঘুরে গরু মহিষ চরান এখানকার রাখালরা। বাকি 3 মাস বাড়িতে বসিয়ে বসিয়ে ধানের খড় খাওয়ানোর পাশাপাশি পানিতে ডুবিয়ে ঘাস কেটে আনতে হয় তাদেরকে। বর্ষা আসার সাথে সাথে গরুগুলো নানা ধরনের রোগে আক্রান্ত হয়। প্রতি বছরই শত শত গরু মারা যায় মাঝারদিয়া, চরখানপুর, মিডল চর ও 10 নম্বর চরে। সরু এই খালের উপরে নির্মিত ফারাসের উপর দিয়ে হালকা যানবাহনগুলো মালামাল ও যাত্রী নিয়ে আসা যাওয়া করলেও ভারী যানবাহনগুলোকে পানি ডিঙিয়েই যেতে হয়। অন্যান্য চরে যখন ঘুরতে যায় তখন লোকালয়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হই, অথচ চর মাঝারদিয়ার পথের সৌন্দর্যই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। পৌষের কাছাকাছি রোদমাখা দিনগুলোতে যখন দুই পাশে সবুজ ধানের ডগা বাতাসে দোল খায় আর মাঝখান দিয়ে গরুর পাল নিয়ে যান রাখালেরা, কি যে দারুণ লাগে। মাঝে মধ্যে বৃষ্টি হওয়াতে চারপাশ কিছুটা সবুজ হয়েছে। কয়েকদিনের মধ্যে যখন চারপাশ একদম সবুজ হয়ে যাবে তখন এখান দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় মনে হবে যেন ছোটবেলায় দেখা সেই ডানো দুধের বিজ্ঞাপন চিত্রই স্বচক্ষে দেখছি। মাঝারদিয়াতে আসলে মনে হয় যেন সময় থেমে গেছে 90-এর দশকে। আমরা যে বাড়িতে বসে বিশ্রাম নিচ্ছি সেটি বাবু ভাইয়ের মামা শ্বশুর বাড়ি। এই বাড়ির মাচানে বসে বিশ্রাম নিতে নিতে যেমন পথের সৌন্দর্য দেখছি, তেমনি এখানে দাঁড়িয়েই পাখপাখালির ডাক শুনছি। এই বাড়ির প্রতিটি গাছে অসংখ্য পাখির বাসা রয়েছে। শালিক ঘুঘুর বিশ্রাম নেওয়া, বাচ্চাদেরকে খাবার এনে খাওয়ানো দেখার পাশাপাশি দেখা মেলে কাঠবিড়ালিদেরকে। এখানকার পাখি ও প্রাণীদের ভয় ভেঙে গেছে। অন্যান্য জায়গায় এমন পাখি ও কাঠবিড়ালিদের দুষ্টুমি দেখতে হলে অনেক দূর থেকে দেখতে হয়। একটু বিস্কিট অথবা ধান চাল দিলে অনেকটাই গায়ে চড়ে বসে এখানকার পাখিরা। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। এই বাবু ভাই, আপনার আমি ফোন দিলাম হচ্ছে 2 মাস আগে। আমি বললাম কাকা কেমন আছেন? ভালো আছে। কাকা মারা গেছে, আমার তো বললেন না। বলিনি। হ্যাঁ, বাবু ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে হয় তার আব্বার মাধ্যমে। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমাকে বলছিলেন যে তোমরা কি খাইছো কি শুধু পরে, মুখ শুকনো দেখছিলেন। সেই সুবাদে পরে কাকা ডেকে নিয়ে যায়। কাকা খুব কানে কম শুনতেন। পরে বাবু ভাইয়ের সাথে তার বাবার সুবাদে পরিচয়। খুব খারাপ লাগছে আমার। আসার পরে আমি ঘাট থেকে শুনছি যে বাবু ভাইয়ের আব্বা মারা গেছে, এবং বাবু ভাই সেই খবরটি আমার কাছে লুকিয়েছেন, বলেননি, হয়তো কষ্ট পাবো বলে। অনেকদিন পর বাবু ভাইকে পেলাম, এবং একজন আমাদের যে মুরব্বী ছিলেন চলে গেছেন, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেস্ত নসিব করুক। এই গ্রামের প্রতিটি মানুষের কাছে যখনই শুনবেন বলবেন যে বাবু ভাইয়ের বাবা খুব ভালো মানুষ ছিলেন। অর্থাৎ এতগুলো মানুষ যখন তাকে ভালো মানুষ বলে, নৌকার পাড়ের লোকজন বলছিলেন বাবুর বাপ খুব ভালো ছিল। নিশ্চয়ই আল্লাহ তাকে কবুল করেছেন বলেই মৃত্যুর পরে কিন্তু যদি তার আত্মীয় স্বজন না থাকে, ভালো মন্দ সেটা মানুষ অকপটে বলে ফেলেন যে না ভালো মানুষ ছিল না, অথবা খারাপ লোক ছিল, অথবা ভালো মানুষ ছিল। যে মানুষটাকে সবাই ভালো বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাকে কবুল করেছেন বলেই তাকে ভালো বলছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন। রাজশাহী থেকে আসে পাউরুটি, বিস্কুট, ও এটা এসব নিয়ে আসে। বেকারির মাল না? বেকারি নিজে তৈরি করে ভাই। আর আপনার নিজেরই বেকারি ভাই? না ভাই আমি কিনে দিই। কারখানা ছিল যে টনি মনির তোমাদের। এখানে কি কি আছে বেকারির মালের মধ্যে? এখানে বেকারি মালের ভিতরে আপনার চানাচুর, বিস্কিট, কেক, সিঙ্গাড়া, মিষ্টি, বনরুটি। গাড়িতে ওজন আছে কেমন এই বাইসাইকেলে? ওজন আপনার 2.5 মণ 3 মণ হবে। 2.5 মণ 3 মণ। কি পায়ে হেঁটে ঠেলে আনলেন? আপনার যেগুলো একটু খারাপ রাস্তা সেগুলোতে ঠেলে আসি, যেগুলো চালানোর মতো রাস্তা সেগুলো চালাই আসলেন না? প্রায় 8-9 কিলোমিটার না? হ্যাঁ, প্রায় 7 কিলো 8 কিলো তো হবে। 7-8 কিলো। এই চরে এমনিতে উপরে যদি বিক্রি করেন যে দাম, এখানে কি দাম একটু বেশি? না না, বেশি না, একই দাম। আপনাদের আবার নৌকা পাড়ের টাকা দিতে হয় না? তারপরে খেয়া ঘাটের টাকা, সব টাকা দিতে হয়। ঘাটের টাকা দিতে হয়, নৌকার ভাড়া দিতে হয়। এইটাই কত নিল ঘাটের টাকা? ঘাটের টাকা 20 টাকা। ঘাটের টাকা 20 টাকা না? আর এমনিতে মানুষের নাকি ডিম আনলেও অনেক টাকা দিতে হয়। ওটা দোকানের মাল, যেরকম মাল থাকে মালের উপর নির্ভর। মালের উপর নির্ভর করে, তাহলে 2 ধাপে টাকা দিতে হয়। হ্যাঁ, ঘাটে আপনার টাকা দিতে হয়, নৌকার ভাড়া আলাদা দিতে হয়। বুঝতে পারছি। ভাইয়ের বাড়ি আবার এই কাছে কোলানে একটু দূরে। আমার বাসা আপনার ঘাটের ওই নৌকা থেকে নামার পর থেকে মোটামুটি আপনার 14-15 কিলো যেতে হয় আমার বাড়ি। প্রতিদিন এইভাবে? প্রতিদিন এইভাবে।
প্রতিদিন আপ ডাউনে মোটামুটি আমার 50-55 কিলো সাইকেল চালানো হয়। প্রতিদিন এখনো 50-55 কিলো? 50-55 কিলো আপ ডাউন করে সাইকেল। আপনার শরীর তো এমনিতেই সুস্থ থাকবে, যে পরিশ্রম করে। দিলে এখন সুস্থ আছে আবার। সুস্থই আছেন, তাই না? আপনার এই ধানের ব্যারে কয় মন ধান আটে? ধান আটে 10 মন 10.5 মন ধান আটে। এটা কে বানাইছে? এগুলো বানাইছে বাড়িয়ালি বানাইছে। বাড়ি এটা কিভাবে বানায় ভাই? কাদা নদী থেকে কাদা নিয়ে এসে ছাইনে ওই আপনার ভুসি মুসি একবারে বানাই ফেলে? না না, তাহলে প্রতিদিন আপনার একবার করে দেয় রদার মতো। কতদিন লাগে? তা আপনার 1-1 মাস তো লাগে। 1-1 মাস ভরে প্রতিদিন অল্প একটু হ্যাঁ, করে মানে বানায়। 4-6 আঙুল এরকম বাড়িয়া দেয়, একসাথে দিলে তো ঢসে পড়ে যাবে, শুকায় আবার প্রতিদিন দেয়, এরকম সিস্টেম। এগুলো ধান ধোয়া আপনার নিরাপত্তা, কোনো পাখি এন্দুর এসব মানে কাটে না? কাটে না, কাটে হয়তো। বের করেন কিভাবে ধান? ওই সাইডে আছে ও ওই যেখানে একটা ছিদ্র আছে। আছে এটা খুলে দেন অলরেডি না? টানা ভরা আছে, আবার টানে নিব, আবার ই করে দেখছেন দিই। স্যার এরকম? এর আগে দেখছেন এরকম? এটা কি? হ্যাঁ, এই বাস্তবে দেখিনি, এই যে ভিডিওতে দেখছি। তাই না? মাটির গুলা। হুম, হুম। ভারতের রাজস্থান ভিডিওতে। রাজস্থানে যে দেখছো তুমি ভিডিওতে? বাংলাদেশেও যে রাজস্থান আছে দেখো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভারত থেকে আসছেন না? হ্যাঁ, ভারত থেকে এসেছি। ভাইয়ের বাড়িতে ভাইয়ের কতদিন বাড়িতে। আগে? 24 বছর পর। 24 বছর পর? 24 বছর পর। এতদিন পরে ভাইদেরকে দেখে কেমন লাগতেছে? যে ছোট খুব বাচ্চা আনন্দ। যাদেরকে ছোট দেখে গেলেন তারা কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে, তাই না? অনেক বড়। আগে কি ভাবে আসা যাওয়া করতেন? আগে এমনি একটু বর্ডারটা যাওয়া আসা ফ্রি ছিল আগে, আচ্ছা, অসুবিধা হতো না। হ্যাঁ, এখন কড়াকড়ি, এখন ভিসাতে এসেছি। এখন বুঝতে পারছি। ভিসা তো মাঝখানে দুই দেশের সম্পর্ক খারাপ গেল, সম্পর্ক খারাপ ছিল, তখন আসা ভিসা পাওয়া খুব কঠিন ছিল। কঠিন ছিল। এর আগে ভিসা লাগাইছিলাম, লাগানোর পরে আপনার ওই এখানে ঝামেলা হয়েছিল, যে আসেনি কেউ। এই যে যে দূরে থাকেন, এই আত্মীয় স্বজন, মাঝখানে একটা সীমান্ত কাটা, তার মানে এই সীমান্তের পাশে এসে অনেক সময় দাঁড়ায়, খারাপ লাগে না? খারাপ তো লাগি তো, খারাপ লাগে। খারাপ লাগে। আপনার চোখে দেখেছি পানি টলমলো করতেছে একদম কথা শুনে। আমার এখানে বাজারে ছোট আব্বার বাড়ি আছে, হ্যাঁ। এখানে মানে ছোট চাচার? ছোট চাচা। ওরা অনেক দিন আগে চলে এসছে, ওই 71 যুদ্ধর আগে চলে এসছে ওরা। আচ্ছা আচ্ছা, ওই পাশ থেকে এই পাশে আসছে? হ্যাঁ, এই পাশে চলে এসছে। এখানে চাচতো ভাই তিনটে আছে ওখানে, সব বাজারি বাড়ি সব। এমনি কি কথা হইতো? কথা হয়, এমনি কথা হয়, ভিডিও কলে কথা হয়? ভিডিও কথা হয়। আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম যে আজিজুল ভাইয়ের ওপারে আত্মীয় স্বজন রয়েছেন, এবং আজিজুল ভাইয়ের আপন ভাই রয়েছেন। এই যে ইনি হচ্ছেন বাবু ভাইয়ের ভাই, বাবু ভাইয়ের হচ্ছে চাচাতো ভাই না? চাচাতো ভাই। বাবু ভাইয়ের ইনি হচ্ছেন বাবু ভাইয়ের চাচাতো ভাই। অনেক দিন পরে বাংলাদেশে ভিসার মাধ্যমে 24 বছর পরে এসেছেন। আসলে নারীর যে টান, রক্তের যে টান, সেই টানে কিন্তু মানুষকে ফিরে আসতে হয় সেই পৃথিবীটার দিকে। চাচা চাচি ফুফু ফাফার কাছে আসতেই হয়। তিনি এসেছেন তার চাচাতো ভাই ভাতিজি তাদেরকে দেখতে। রক্তের যে টান, সেই টান সীমান্ত কাটা তার ভেদ করে কখনো কখনো এই আত্মীয় স্বজনকে দেখতে চলে আসতেই হয়। শুধুমাত্র ভিসা জটিলতা যদি না থাকতো, যদি এই কাটাতার আগের মতোই যদি আত্মীয় স্বজনদের যাওয়া আসার ব্যবস্থা থাকতো, তাহলে এই মানুষজন খুব সহজে আসতে পারতেন। এনাদের এর মাঝখানে কোনো আত্মীয় স্বজন মারা গেছে না? হ্যাঁ, মারা গেছে। তখন দেখতে আসছেন? এমনি ভিডিও কলে যেটা দেখেছি তাই। ভিডিও কলে লাশটা দেখছেন? লাশ দেখেছি, আসতে পারেনি। কি নির্মম! ভিসা ছাড়া তো এখানে আসতে পাওয়া যাবে না, ভিসাতে আসতে হয়। কি নির্মম পরিহাস! দেখুন, আত্মীয় স্বজন মারা গেছে, সেই লাশটি বিদেশের মাটিতে বসে যেমন প্রবাসীরা দেখেন, অথবা প্রবাসীরা মারা গেলে বাংলাদেশের আত্মীয় স্বজন লাশ পৌঁছানোর আগে অনেক সময় 2-1 পলক দেখে নেন, তেমনি এনারা হচ্ছে যে আত্মীয় স্বজনের লাশটি ওপার থেকে 1 পলক শুধুমাত্র ভিডিও কলের মাধ্যমে দেখেছেন। এই সীমান্ত অঞ্চলে যারা বসবাস করেন, তাদের আত্মীয় স্বজনের সাথে সীমান্ত ভাগ হওয়ার আগে কিন্তু অনেক আত্মীয় স্বজন কেউ এপাশে কেউ ওপাশে থেকে গেছেন। এখন সেই সীমান্ত তাদেরকে যেমন আলাদা করেছে, পাশাপাশি অনেকের জায়গা জমি, যাদের ভারতের মানুষ তাদের এই পাশে জায়গা জমি রয়েছে, সেই জায়গা জমিও এই অঞ্চলের মানুষ একটা সময় চাষাবাদ করতে পারতেন, এবং নির্দিষ্ট সময়ে সেই ফসল তাদেরকে পাঠিয়ে দিতেন অথবা তারা নিয়ে যেত। এখন যেটা হয়েছে যে সীমান্ত আরও কঠোরতা বাড়ার ফলে ভারতের মানুষদের এপারে এসে ফসল তাদেরকে বপন করতে হয় এবং ফসল কেটে নিয়ে যেতে হয়। বাংলাদেশের মানুষের যে ফসল
আগে চাষ করার যে সুযোগ ছিল সেই সুযোগও এখন বন্ধ হয়ে গেছে। এই বাঁশঝোপের নিচে একজন ঘুমিয়ে আছেন। আমরা শহুরের জীবনে কত কিছু খেয়েই না আমাদের ঘুমাতে হয়, অনেকের রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, অথচ এই পরিশ্রমী মানুষেরা এত সময় হয়তো মহিষের গাড়ি চালিয়েছেন, ভারী মালামাল পরিবহন করেছেন, ক্লান্ত শরীরে একদম ভর দুপুরে এসে ঘুমিয়ে পড়েছেন। আসলে এই যে পৃথিবীর সবচেয়ে যে দামি বস্তু সেটি হচ্ছে ঘুম। আমার কাছে মনে হয় জেলে নৌকায় মাঝখানে ছিলাম তখনও মনে হয়েছে দামি বস্তু হচ্ছে ঘুম। এই দামি বস্তু কারো কাছে অনায়াসে সেই ধরা দেয়, আবার কেউ কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারছে না। এই মানুষটির হয়তো আর্থিকভাবে সেইভাবে অট্টালিকায় থাকার মতো সামর্থ্য নেই, কিন্তু এই যে বাঁশের যে ঝোপ রয়েছে এই বাঁশের ঝোপের নিচেই তিনি ঘুমিয়ে আছেন পরম শান্তিতে। অথচ যারা কোটি কোটি টাকা কামাই করছেন, এসি রুমে রয়েছেন, তাদের কিন্তু ঘুম নেই। মানে এই যে ঘুম। আবার জেলে নৌকায় যখন গেলাম, জেলে নৌকার সবচেয়ে কাজের যে অন্তরায় সেটি হচ্ছে ঘুম। তারা দিনভর জাল ফেলেন, রাতভর জাল ফেলেন, কখনো দিনে 2 ঘন্টা, কখনো 4 ঘন্টা করে ঘুমান। তখন তাদের কাছে আমার কাছে গিয়ে মনে হয়েছে এই মানুষগুলোর ঘুম না থাকলে হয়তো ভালো হতো। আবার কারো কারো ক্ষেত্রে হয় যে ঘুম তাদের দরকার, কিন্তু তারা ঘুম পাচ্ছেন না। কখন বের হয়েছেন দুধ নিয়ে? 6টার সময় দুধ আনতে বের হয়েছেন। কতগুলো বাড়িতে ঘুরলেন? মোটামুটি 30-35 বাড়িতে ঘুরেছি। 30-35 বাড়িতে। জি। দুধ পাইলেন কতটুক? দুধ পাইছে 46 কেজি 500 গ্রাম। 46 কেজি 500 গ্রামই কুপার যাবে নাকি আর একটু বাইরে যাবে? না, আমাদের দুধে এরকমই যাবে, হয়তো 1-8 কেজি পানি টান দিব, মানে ছানা কাটি নষ্ট হয়ে যাবে তো। হ্যাঁ। ছানা কাটবো আমরা, ডাইরেক্ট ছানা কাটি আমরা। ও, ছানা কেটে বিক্রি করেন না? হ্যাঁ। বুঝতে পারছি। মানে এখানে নিজের দুধে ভেজাল দিলে নিজেই ফাঁসে যাচ্ছেন। মানে পানি দেবো, ছানা কমে যাবে, ডাইরেক্ট কথা। কারখানায় দিয়ে দিয়ে আমরা কারখানায় সব দিলে কারখানা দুধে দুধ। পানিটা নিয়ে সব দিতে পারে না। ও, এই যে বুঝতে গ্রামে পারছি। মানে আপনার আমরা বাসাতে 1 পদ করে বেচি না। বুঝতে পারছি। বুঝতে এই পেরেছেন? অঞ্চলে আপনাদের কি বলে বাজারে? ঘোষ। আমাদেরকে চোরিয়া ঘোষ তাই বলে। চোরা ঘোষ? হ্যাঁ, চোরিয়া ঘোষ। আচ্ছা, ঘোষ বলে, এই তো? হ্যাঁ, জি, চোরিয়া ঘোষ। আর এর ভিতরে যে খ্যার দিছেন, এটা লোড়ার লাগে। ও খ্যার, এটা আমাদের অঞ্চলে আমি যখন ছোট ছিলাম তখন দেখছি হচ্ছে খেজুরের পাতা দিতে। হ্যাঁ, আমরা দিই কলার পাতা, খেজুরের পাতা, বাঁশের পাতা। তারপরে খুব কিছু না ফেলে কচুরি পানা। না, কত পাতা দেওয়া যায় না, ওটা একটা কষ জাতীয় জিনিস তো, কত পাতা দেওয়া যায় না। কচু পাতা না, কচুরি পানা, ওই যে কস্তুরি বলে না, হ্যাঁ, পানির মধ্যে হয়। হ্যাঁ, আমরা মানে কলার পাতা দিই, বাঁশের পাতা দিই, আর এই খের। হ্যাঁ, এখন খ্যার পাওয়া যাচ্ছে, খ্যার দিচ্ছেন। এখন খের পাচ্ছি। তারপরে গতবার এই খেড়ো কেউ দেয়নি, আমার বাড়ি থেকে নিয়ে যেত পুরো ঘষে খেড়ো কাটি দিতে করে হয় না, এই 1 গরুর আটি আমরা 8 টাকা কালো 9 টাকা করে দাম গতবার। মানে আটি আমার 10 কাছে টাকা লিস্ট আমি ধান এই নিতেন না? কেউ না দিলে আমার কাছে পাইতো কি? না, আপনার কাছে পাওয়া যাবে দেখে তো এই চরে আপনার কাছে আসি ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে কেনা কত করে দুধ? শেষ কথা। 50 টাকা, আর বিক্রি হবে কত করে? 65 টাকা। 65 টাকা। সারাদিন ঘুরে 46 কেজি দুধ 15 টাকা, 600 টাকার মতো লাভ থাকবে। হ্যাঁ, তো খরচ খরচা আছে আবার। হ্যাঁ, ওই জন্য 6 কেজির দাম বাদ দিলাম। মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে গেলে কি ছানা ওঠে না? না, ওটা করে ডেরানে ফেলে দিতে হয়। ফেলে দিতে হয়। ওটা কাজ হয় না। ওটা পচা ছানা, ছানাটা পচে যায়। ও, ওই ছানাটা তাহলে পচে যায়। এই ব্যবসায় ঝুঁকিও আছে অনেক। হ্যাঁ। এরকম একদম চারপাশে বাড়িঘর, চারপাশে মাটির দেওয়াল, এরকম বাড়ি আছে আর? এখন খুব কম, মানে আগে ছিল এরকম চারি ভিটাতে ঘর মিলিয়ে, এখন নাই। আপনার ভাঙিয়া পাকা বাড়ি টাড়ি করে ফেলাইছে, হয়তো বয়স্ক মানুষ যাদের তারা আগে তৈরি করেছিল তার ছেলে পেলে এইসব বাড়ি ভাঙিয়া ইটের করছে। আর এই বাড়িটাই আছে, এটা আমাদের মামাই হয় সম্পর্ক, মামাদের বাড়িটাই আছে এরকম চারিদিকে ভিটে দেওয়াল। একদম সুন্দর তো ভাই। সুন্দর, অনেক সুন্দর। এইখানে এই যে বাড়িঘর, এখানে যে মাটির চুলা এবং চারপাশ দিয়ে আবার এই যে মাটির সুন্দর করে দেওয়াল করে ঘেরা। হ্যাঁ, এবং এখানেই দেখুন গ্রামীণ সমস্ত অনুষঙ্গ। এখানে একটি আবার পাটা, এটা আপনার যে সব আদা রসুন পেঁয়াজ মরিচ বাটা, এবং এইখানে অনেকগুলো ধানের গোলা, দুটি ধানের কফি গোলা আছে। এটা 2টা ধানের গোলা। আবার এখানে একটি চাং। ভাই এইটা কি ভাই? এটাও আপনার হচ্ছে ওই জিনিসপাতি থোয়া মাটিরই, এটাতে সবাই তো কোনো কিছু রাখে, হয়তো ছোটখাটো জিনিস আচ্ছা। হেফাজত থাকবে। আর ওই যে সামনে ওইটা? ওটা হচ্ছে মেশিংয়ের, হচ্ছে ড্রাম আছে। আর এটা কি? এটা মুরগি বসানো, মুরগি বসে এটাও মাটির তৈরি? মাটির তৈরি, ডিম রাখে, ডিম দিয়ে হচ্ছে পারে
বাচ্চা ফুটায় এইখান থেকে। আর এইগুলো হচ্ছে জানালা, হ্যাঁ? এগুলো বাতাস আসবে, জানালা, এইসব। কি দারুণ বুদ্ধি না? হেভি হ্যাঁ। সুন্দর। হয়তোবা বাড়ি- আপনারা মনে করেন যে ইটের বাড়ি দিয়ে হয়তোবা ঘর সুন্দর লাগে, তা না, এটার চেয়ে তো সৌন্দর্য হয়েছে বারে দেওয়াল ঘর ভালো লাগে। দেখেন কত রকমের কত আছে সব এখানে রাখার। এটি হচ্ছে রান্না করে আনার পরে যে রান্নার করে এখানে রাখে এইটা এখানে ভাতের হাঁড়ি তরকারি এইসব রাখে। এখানে সুন্দর একটি জানালা, এবং এখানে হচ্ছে যে এটা আমরা ওয়াল ক্যাবিনেট বলি, যে শহরে বিল্ডিং এর মধ্যে যে আলমারি থাকে সেই ওয়াল ক্যাবিনেট। এখানে একটি মই, আর যদি একটু আমি শিকার কথা বলতে না বলতেই দেখুন এই যে সেই এগুলা শিকাও আগের- কিন্তু আছে। ওই আগে এগুলা প্রায় বাড়িতে থাকতো। হ্যাঁ, সেই শিকাটাও এখানে আছে কিন্তু আসলে। এই বাড়ির হচ্ছে আপনার ময় মুরব্বী দুজনই আছে, ওই সব তৈরি করা আছে আগের, এভাবে আছে। হয়তো ময় মুরব্বী যখন থাকবে না, মরে যাবে, তখন এসব আর পাবে না। এগুলা তৈরি করে আছে ওরা নিজেই আগে হাতে। এই বাড়ির যেটা সংরক্ষণের অসুবিধা আমার কাছে মনে হচ্ছে, এই বাড়ি এই যে আজকেই হয়তো প্লেব দিচ্ছে, তাই না? না, এটাই আপনার ঈদের আগে দিয়েছে। ও, তো এই বাড়ি ঘর এই তো ঈদে আপনার গোটা বাড়ি ঘর যা আছে ইন টোটাল এগুলা সবই করে আপনার কাদা মাটি দেওয়া বা লেপে। এই লেপাটা খুব কষ্ট, তাই না ভাই? হ্যাঁ, দেরি লাগে, অনেক দেরি লাগে। এবারে তো অনেকগুলো মাটির গোলা, এই যে একটা মাটির গোলা আছে। ওই যে একটা, এবং এই পাশে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি। বাবা ভাই, এটা কি? এটাতে আপনার হচ্ছে মুরগি রাখা। আগের যুগে তো আপনার এই সবই করতো আগে, এখন যেরকম মুরগির কাঠ দিয়ে খাঁচা তৈরি করে, হ্যাঁ, হ্যাঁ। এখন এই সব মাটির যে এগুলা নাই, আর এখন টিন টিন দিয়ে কাঠ দিয়ে। এটা হচ্ছে মুরগির খোপ বলা যায় না? হ্যাঁ, মুরগির খুন্নে বলে আমাদের এলাকায়। খুন্নে। মানে এগুলা মুরগি থোয়া খুবই নিরাপত্তা, শিয়াল টিয়াল এইসব আপনার আসলে নিতে পারবে না, খাইতে পারবে না, এরকম। এবং এই যে যে ঘরটি রয়েছে, এই ঘরটির যে প্রবেশ মুখ দেখুন, এটি হচ্ছে কত সুন্দর করে নকশা করা, একদম দারুণ। এর পাশেই এখানে একদম ড্রেসিং টেবিলের মতো, এখানে হচ্ছে যে একটা আবার আলমারির মতো করে রাখা, এখানে আয়না রাখা, চিরুনি রাখা। একটু দেখুন, আপনাদেরকে দেখাই। সাজি মাছ ডাইকে তোমাকে শুনছো না? এই যে আয়নাটি রয়েছে, এই আয়নাটি তো এইভাবে দাঁড়িয়ে এই মাটির ভেতরে এইভাবে যখন চুল আঁচড়ানো হয়, কি দারুণ। এই বাড়ির লোক হুম, বলবেন যে এই বাড়ি আপনি তৈরি করেছেন না আপনার বাপ তৈরি করেছেন, ওকে প্রশ্ন করেন। বাইরে এসো, আসেন তো দেখি একটু। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই বাড়ি কে তৈরি করছিল আসলে মূলত, এত সুন্দর বাড়ি? এত সুন্দর বাড়ি ভারত থেকে তখন চায় আসতো, চায় এসে বাড়িতে বানিয়ে গেছে, বাড়িতে কত বছর আগে এটা? 40-45 বছর তো হবে। 40-45 বছর আগে। তখন ইন্ডিয়া তো এত কড়াকড়ি ছিল না, ভারতে চায়েরা আসতো, কাইসে এই ঘর বানিয়ে দিয়ে গেছে। চায়রা বলতে কি বাবু যারা ঘর নির্মাণ করে? হ্যাঁ এই পার্টি আসতো। হ্যাঁ, ঘরামে ওরা, ঘরামে। মানে চায় এসে এগুলা রদা মদা দিয়ে আছে, আর এই সব যে সব ডিজাইন নকশা এগুলা হচ্ছে আমাদের মামি নিজে হাতে তৈরি করেছে। ওইটু খুব শৌখিনা মানুষ, মানে বয়স হলেও কোনো জিনিস হয়ে যাবে খারাপ লিবড়ি ঝিবড়ি এইসব পছন্দ করে না, মানে ও খুবই একটু ভাই, ফিটফাট এই হয়ে থাকে। বাড়িটা আপনি তো রাখলেন স্মৃতি হিসেবে, আপনার যদি নদী ভাঙন না হয় পরবর্তী সন্তান যারা, তাদেরকে ধরে রাখতে বলবেন। আসলে এত সুন্দর বাড়ি খুব কম আছে ভাই, আমাদের চরে তো না এরকম এত সুন্দর। নাকি? না আপনারা কি এটা ভেঙে এই করার, ইটের ঘর করার ইচ্ছা বা টিনের ঘর? না, ভাঙ্গে ইচ্ছে নাই। আমি আমার লাইফে আমি এই ঘরেই বাস করবো। কি দরকার বাড়ি ভাঙ্গা? এটার কষ্ট হচ্ছে নারীদের, হচ্ছে যে ঘর লেপাটা খুব কষ্ট, তাই না? কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট। কষ্ট তো আছে, বাড়ি দিয়ে কাদা বহে নিয়ে এসে নদী থেকে লেপছি, মাটি বহে নিয়ে এসে লেপছি। আর এখানে হচ্ছে যে জাতা দিয়ে, এখানে জাতা দিয়ে ডাইল ভাঙা হয়েছে। আচ্ছা আচ্ছা। এখানে দুইটি আছে ছোট। এই জাতার বয়স কত ভাই? ও জাতার বয়স অনেক, মোটামুটি 30-35 বছর। 30-35 বছর। এইখানেও তো দুইটা মাটির গোলা, এখানে দুইটা এগুলোর মধ্যে কি আছে? এই কালাই আছে, মসুর আছে, চলেন দেখি একটু, দেখি। ওপর মারা আছে তো। ধান মারা আছে, মুখ মারা আছে। এটার মধ্যে ধান ভরে যে আটকে দিছে মুখ না? হ্যাঁ, আটকে যায়। দেখুন এখানে ধান ভরে মুখ আটকে দেওয়া হয়েছে। এখানেও বিশাল একটি মাটির গোলা, দেখুন কত বড় গোলা, ভাই দাঁড়ালে বোঝা যাবে পাশে, অনেক বড়। আরো
দুইটি মাটির গোলা। আমার ভাইয়ের বাড়িতে কতগুলো মাটির গোলা রয়েছে সে নিজেও বলতে পারে না। আচ্ছা ভাই, এটা কি? এটা এটা মুরগি রাখার জন্য, এটা মুরগির খুন্না বলা হয় এটাকে। মুরগির খুন্নে মানে মুরগির খোপ? মুরগির খাও। এগুলো কে তৈরি করে ভাই? এটা আমার আম্মা করেছে সব তৈরি, মা তৈরি করছে না? সব মা করেছে। এখনকার মহিলারা পারে না আর করতে, আচ্ছা আম্মা করেছে। কিন্তু সংরক্ষণ তো করতেছেন, যত্ন করে তো বাড়ির মহিলারা? হ্যাঁ, যত্ন করে সবে। যত্ন না করলে তো ভালো থাকবে না, সুন্দর থাকবে না। রেগুলার লেপতে হয় না? এগুলো লেপতে হয়, লেপলে ভালো থাকে, এই যে সুন্দর দেখায়। আর না লেপলে খাদ্যের মতো হয়ে যায়। দারুণ। আর এটা তো বাঁশের কুলা। কোলা, বাসের কোলা। এ তো কিছুই এখনো পাওয়া যায় না। আমার এখানে দেখা যাচ্ছে আবার একটা মাঝখানে বাঁশ দিয়ে তৈরি করা একটি ঘর, মুরগি রাখার জন্য। এটা মুরগি রাখার জন্য। হ্যাঁ, এটা মুরগি, এই নিচে এটাকে মুরগি আমরা আছে। বলি টাপা, আপনারা কি বলেন? আমরাও টাপাই বলি। টাপা, ভেতরে আরো দুইটা বাঁশের হ্যাঁ, জিনিসপত্র দেখি, ওগুলো ওগুলো ওই কি? আর ঝুড়ি আর ঝুড়ি। লাচ্চার ঝুড়ি। বলতে না বলতেই এই যে এখানে ধান শুকাচ্ছিলেন ওনারা হচ্ছে যে মাটির যে গোলা রয়েছে সেই গোলার মধ্যে এই ধান ঢুকাবেন। এটা কি বলেন ভাই? মাটির কুটি? মাটির কুঠিতে ঢালবে। আচ্ছা আচ্ছা। এই যে মাটির যে কুটি বা ধানের গোলা, এই ধানের গোলার মধ্যে এখানে ধান ঢালা হচ্ছে। আরেকটা বাবু ভাই ধরছে, যেহেতু আরেকটা ধরে দেন। আমরা এখন সীমান্তের কাছাকাছি যাব, সীমান্তটা দেখতে। এই আমাদের বাইক চলে এসেছে। ভাইয়ের নাম হচ্ছে মোকলেশ ভাই, আর তার নাম হচ্ছে আশিক ভাই। দেখছেন, নাম জানি আমি। এটি হচ্ছে চর মাঝারদিয়ার একদম শেষ প্রান্তের বাড়ি, এবং এই বাড়ি থেকে এই ভারতের কাঁটাতার দেখা যায়, এবং বাংলাদেশের যে সীমান্ত পিলার রয়েছে সেই পিলার দেখা যায়। এবং এই চরে কি পরিমাণে যে পার্থেনিয়াম হয়েছে বলার বাইরে, এগুলো গায়ে লাগলে বেশ চুলকায়। এবং এখানে দেখছি আমাদের ছোটবেলায় খাওয়া সেই টমেটো ফটকা, এটা মনে হয় পেকেছে, এটা পেকে গেছে, এটা আমি খাচ্ছি। আমরা খাইছি, এগুলা খাইতে ভালো লাগে। সেই মিষ্টি। এইবারে এমন একটি জায়গায় দাঁড়িয়ে ধান মাড়াই করা হচ্ছে, দেখুন এখান থেকে দাঁড়িয়ে পেছনের যে কাঁটাতার, সেই কাঁটাতার দেখা যাচ্ছে একদম স্পষ্টভাবে। এবং এই যে এখান থেকে ধান বানছে, এর যেখান থেকে ধান মাড়াই করা হচ্ছে, এর এ পাশেই কাঁটাতার, এবং এ পাশেই রয়েছে সীমান্তের যে পিলার, সেই পিলারটি একদম বাংলাদেশের যদি বলা হয় যে একদম শেষ বাড়ি এটি। এ পাশেই ভারত সীমান্ত, এবং এই দেখুন এখান থেকেই হচ্ছে ওই যে বাংলাদেশের যে সীমান্ত পিলার, সেই পিলারটির অবস্থান, এবং এখানেই হচ্ছে ধান মাড়াই করা হচ্ছে। এখন যেখান দিয়ে আমরা যাচ্ছি, আমি বাংলাদেশে, আপনিও বাংলাদেশে, আমিও বাংলাদেশে। কিন্তু ভারত কোনটুকু? ভারত ওই 1 ফিট ঠিক, পূর্ব দিকে আপনার পা ইন্ডিয়া। যদি একটু সরে যায় তাহলে ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, এক পা বাংলাদেশে, এক পা ইন্ডিয়াতে। আচ্ছা আচ্ছা। ওরা হচ্ছে সীমান্ত থেকে 150 মিটার ফাঁকা 150 রেখে মিটার তারপরে কাঁটাতার। তারকাটার বেড়া দিচ্ছে আর কি। হ্যাঁ, মানে কাজ চালু হয়ে যে তারকাটা দেওয়া আছে অলরেডি। আগে কি এই কাঁটাতার ছিল না? না, আজ থেকে মাস 3 আগে ছিল না আর কি। আচ্ছা আচ্ছা। মাস 2 থেকে 3 মাস থেকে কাজটা চলছে, কাজ মেলা দূরে করেছে। হুম। মানে এক কথায় গোটাই হবে, রোড হবে সাইড দিয়ে। ও, ওরা রাস্তা করবে না? এমনি রাস্তা হবে, পাকা রাস্তা করবে, জিসিবি দিয়ে মাটি টাটি খুঁড়ে রাস্তা বানাবে টহল দেওয়ার জন্য। মানে ওরা গাড়ি লিয়া জানে ক্যাম্পে, কলাবাগান ক্যাম্পে যাতায়াত করতে পারে। আরে তো এখানে আশেপাশে ক্যাম্প আছে, তাই না? আছে, ওই নদীর ধারে কলাবাগান ক্যাম্প আছে। আর ওই যে ওইটা হচ্ছে বাজার কাহারপাড়া, ওটা হচ্ছে আপনার ওখানে বড় ক্যাম্প আছে। ও, ওখানে বাজার আছে না? বাজার আছে। ও, যেখানে টাওয়ার দেখা যায়। হ্যাঁ, ওটা মসজিদ, মসজিদের মিনার, না? হ্যাঁ ওটা মসজিদ, এটা মিনার আর ওটা টাওয়ার।
বুঝতে পারছি। এখানে তাহলে মুসলিম বেশি না? হ্যাঁ, এখানে মুসলিমই বেশি, তারপরে হিন্দু আছে। আচ্ছা আচ্ছা, এদের মধ্যে কেউ পরিচিত আছে আপনার ওই গ্রামে? হ্যাঁ, ওখানে পরিচিত অনেকে আছে। আমার বোনের বাড়ি আছে ওখানে কারপাড়ার, ওই যে বিএসএফ ক্যাম্পের পাশে। আচ্ছা আচ্ছা, দেখা হয় না তো আর? না, এই তো 20 বছর ধরে যাতায়াত করা নাই, পাসপোর্ট ছাড়া কোনো যাওয়া যাবে না। আগে হয়তো আমরা গেছি, তখন বর্ডার খোলামেলা ছিল, সবাই যাতায়াত করতো। অনেকেরই আপ্ত আছে, ভাই আছে, চাচা আছে, এরকম সব আছে। এখন যার সাথে দেখা হয় হয়তো বা মাঠে টাঠে আসলে হয়তো দেখা হয় কোনো। ওনারা এই করে ওই যে এই দেশে জমি চাষের কথা বলে এই যে আসতে পারে না এই পাশে? না, এই পাশে বলতে গেলে যে ইন্ডিয়ার যা সব জমি জায়গা এরকম একটা ভাগ সিস্টেম, বন্টন সিস্টেমে যার ছিল দিয়ে দিয়েছে, হয়তো এদিকে লিয়েছে, ওদিকে হয়তো আমি বললাম যে ধরেন আপনার আত্মীয়, আপনাকে দেখতে মন চায়, সে এইখানে নাকি কিভাবে আধার কার্ড দিয়ে আসতে পারে? ওখানে হ্যাঁ, ওরা ভোটার ছবি জমা দিয়ে আসে, জমা দিয়ে আসে আপনার দেখা সাক্ষাৎ হয়। তাও সেরকম ইন্ডিয়ার বিয়া সাহেব খুব একটু কড়া নজরদারি করে, ওদের সাথে দেখা টাকা হয়তো মাঠে ইশারাতে দুই একটা কথা বললো, তারপরে মোবাইলে যোগাযোগ হয় আর কি, এটাই। আচ্ছা আচ্ছা, তাছাড়া বসে থাকবে যে আসে বাড়িতে দুইটা খাবে এরকম কোনো যোগাযোগ নাই। এমনি মাঠে বসে কথা তো হয় 2-1 মিনিট যদি চেষ্টা করেন। 2-1 মিনিট কথা বলতে গেলে এরকম বসে হয়তো যেরকম বিয়া সাহেবের পয়েন্ট আছে, পয়েন্টে ধরেন যে ফলো করে যে ওর সাথে কি লেনা দেনা করতে পারে, এরকম একটা মানে ভয় থাকে তাদের যে হ্যাঁ। বিয়া সাহেব বলে ওর সাথে তোর কি সম্পর্ক, কিসের লেগে কথা বলছিলি, এই ভয়ে কথাও বলে না। হয়তো ও চলে গেলো জমি দিয়ে 1 সাইড দিয়ে, ধরা হয়েছে এই 10 কাঠা দূর দিয়ে, ইয়ে গেল 10 কাঠা দূর দিয়ে, এরকম কথা হইতে হইতে। বয়স 100 পার হয়ে গেল। মানে কত সালে জন্ম আপনার মনে আছে তো না? 1925 1925, তাই তো একবারে 101 বছর। কাকা তো তাহলে সিদ্ধই সব এই চরে এসে সব হারা গেল। ওই লিস্টের কাগজগুলো সিদ্ধ, মানে বাড়ি ভাঙা হয়তো 4 বার এই চরে এসে। তাহলে চট্টগ্রামে এসেছিলাম। কাকার জন্মস্থান কোন কোন জায়গায়? জন্মস্থানে পানিকান্দায়। 4 ঘাট পানি কামড়া। হ্যাঁ, আরে পাকিস্তান হিন্দুস্তান তো হলো ভাগাভাগ হলো 47-এ। 47-এ 46-এ গন্ডগোল, 47-এ ভাগাভাগ। তাতে হিন্দু মুসলমান ছিল না, সবাই ভাই ভাই। ঢাক ঢোল হারমোনি ইয়া ওয়া নিশ্চিত করে বেড়াতো। বুঝলেন? তখন দেখেছে হ্যাঁ, হিন্দুরা উল্টো যে একটা দেশ পানু। আমরা আসলাম একজন মানুষের, দেখুন যে আতিথেয়তা, এমন জায়গায় এসেছি তার বাড়িতে, তারপরেও তিনি তার মেয়েকে বলছেন যে একটা চা বানিয়ে দাও, তারা দূর থেকে আসছে। আমরা মানা করা সত্ত্বেও তিনি তার মেয়েকে পাঠালেন। চিনি নেই, তবু চিনি ছাড়া চা দিয়ে হলেও তিনি আমাদেরকে আপ্যায়ন করবেন। এবং তার যে ছেলে রয়েছেন, তিনি হচ্ছেন এখানে ঘুমাচ্ছেন। উনি বলছিলেন যে অর্ধেক মাথা বাংলাদেশে, আর দেহটা থাকবে, মাথাটা থাকবে ভারত, দেহটা বাংলাদেশে। এবং এই মানুষগুলোর কিন্তু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী অনেকের বাড়ি ঘরই এখন ভারতে। আগে যখন সীমান্ত কাটাতার ছিল না তখন, এবং এত কড়াকড়ি ছিল না তখন, আত্মীয় স্বজনের সাথে দেখা হতো। এখন মুখিয়ে থাকেন ওই সীমান্তের দিকে, কখন আবার সীমান্ত স্বাভাবিক হবে, কখন তারা এই পাশ থেকে ওপাশে কথা বলতে পারবেন। এর পাশাপাশি সীমান্তের একটি বদনাম রয়েছে, যে জন্য তাদের আরও কথা বলা, যোগাযোগ করা আরও বেশি কঠিন হয়ে যায়। যেহেতু 8,000 মানুষ, 7,900 মানুষও যদি ভালো থাকে, 100 জন মানুষও যদি খারাপ থাকে, 100 জন মানুষের খারাপ কাজের জন্য এই 7,900 জন মানুষই সেই কষ্টের ভাগিদার হয়ে ওঠেন, এবং সেই কষ্টের জন্য এই সীমান্ত গরম হয়ে যায়। তখন তারা হচ্ছে যে এই সীমান্তে তাদের আশা নিয়েও খুব কষ্ট হয়ে ওঠে। এখানে 25 বছর চলছে। এর আগে কোথায় ছিলেন? 0 পয়েন্ট। আচ্ছা, এই মাজার দেয়াতে মাদারি চলছে বয়সটা, একদম জন্ম থেকে? জন্ম ইন্ডিয়াতে হয়েছে, 6 মাস বয়স হয়নি এখানে হয়েছে আব্বালিয়া। আচ্ছা, তারপর থেকে ধরেনি দেশে আমার বয়স হয়েছে। এটা কি স্বাধীনতার আগে না পরে? স্বাধীনতার কথা আমরা হয়তো যেহেতু ছোট হলেও বলতে পারবো না। মানে আপনার বয়স তো 51 বছর, তাহলে তো স্বাধীনতার পরে আসছেন, তাই না? হ্যাঁ, স্বাধীনতার পরে এখানে আসছেন। অতটা হয়তো। আর আত্মীয় স্বজন নাই আপনার ওই পাশে? ইন্ডিয়াতে অনেক আত্মীয়, সব গলায় কথা হয়? হ্যাঁ, মোবাইলে কথা হয়, দেখা হয় না। এরকম সরাসরি তো দেখা হয় না। এই পাশে জমি চাষ করার কথা বলে এসে দেখা করতে পারে না? পরে আসে না, ওদের জমি এই অঞ্চলে নাই।
ও যার জমি যে অঞ্চলে সে আসতে পারবে, এই তো? হ্যাঁ, কামলা হিসেবে যেমন দিন হিসেবে কেমন ওই দেশে ওরা খাটে না, ওরা বিদেশে চলে যায়, কেরালা ওইসব জায়গায় চলে যায়, এইসব গেলা না আসে, ওরা পোষাবে না। পোষাবে না। একটু দেখা করার জন্য 2 দিন কামলা দিয়ে আসলে তো দেখা করতে খুব পারে। ভয় জীবনে ওদের। ভয় পায় না? হ্যাঁ, বর্ডার আসলে পরে মারবে, বিএসএফ দেখে এমনি ভয় করে। বুঝতে পারছি। শুধুমাত্র ভিডিও কলে কথা হয়। ওই আপনার ওই পাশে কে কে আছে? আমার এই পাশে না, আমি বলতে ভারতে কে কে আছে? ভারতে আমার নানা আছে, নানিরা আছে, কাকারা আছে, সব গলায় আমাদের আত্মীয় স্বজন যা আছে, ফ্যামিলি আমাদের। শুধু এখানে আমার আব্বা, আমার ভাই। আপনি ভারত গেছেন সর্বশেষ কত বছর আগে? মোটামুটি ভারত যা বলতে গেলে 18 বছরের দিকে ওই গ্রাম যায়নি, শেখপাড়া, কাহারপাড়া, বহরমপুর, ইসলামপুর, এসব গেলার ভেতরে আর যায়নি। তাছাড়া এখন উপস্থিত ইন্ডিয়াতে রেখে আছি। ইন্ডিয়াতে আছেন? এখন উপস্থিত ইন্ডিয়াতে আছি দেখে। এটা কি ইন্ডিয়ার মধ্যে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা ভারতের মধ্যে, তাই তো? আচ্ছা। আর আপনাদের ফসল এই জমিগুলো তাকে নিজে আপনারা চাষ করতে পারতেন, তাই হ্যাঁ, না? আগে অনেকদিন আগে করেছি, মোটামুটি 10 বছর আগে করেছি, মসুর করেছি, পাট করেছি। পরে ওরা ভাগ নিয়ে যাইতো? টাকা দিতাম বুঝে বই। আচ্ছা আচ্ছা, এখন আর সেই সুযোগ? এখন আর যাই না, করিও না, সেই সুযোগ নাই না। যে এমন হয় যে আপনি ফসল উৎপাদন করে ওনাদেরকে অর্ধেক দিয়ে দিলেন, সেই সুযোগ নাই না? ওরা জমি আল্লাহরে দিবে না, দেবে না? না। তাহলে ওই দেশে যখন কেউ মারা যায় তখন কি করেন? ভিডিও কলে দেখা ছাড়া? হ্যাঁ, ভিডিও কল ছাড়া বলতে নাই, আমরা তো যেতে পারি না। সরাসরি পাসপোর্ট থাকলে সরাসরি যেতে কাজ হবে না। যাইতে যাইতে অনেক সময় হয়ে যায়। হ্যাঁ। এরপর ভিসা করে যাওয়ার চেষ্টা করেন নাই একটু ঘুরতে দেখতে? হ্যাঁ, যাবো। যাবেন না? হ্যাঁ, যাবো। আল্লাহ কবুল করলে যাবেন। ভিসা ছেড়লে যাবো। বুঝতে পারছি, ঠিক আছে, আল্লাহ কবুল করুক ভাই। হ্যাঁ। এই পাশে বাংলাদেশ এবং এই পাশে ইন্ডিয়া, এই পাশেই 165 পিলার। ইন্ডিয়া লেখা। মূলত এই পাশে বাংলাদেশ, এই পাশে ভারত। ওনারা ওনাদেরটা ইংরেজিতে লিখে নিয়েছে। এটা বানাইছে কি বাংলাদেশের লোকজন না ভারতের লোক? না, এটা ইন্ডিয়ার বিএসএফ থেকে এটা বানাইছে। আচ্ছা আচ্ছা। এখান থেকে 150 মিটার দূরে হচ্ছে দূরে তার সীমান্ত, কাঁটাতার। আর আমরা এখন যে মোটরসাইকেল নিয়ে যাব সেটা তো ভারতের রাস্তার ভেতর দিয়ে। পিলার অনুযায়ী ভারতের ভিতরেই। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা না না, এটা নিয়ে কোনো সমস্যা নাই। যেহেতু কাঁটাতার অনেক দূরে দূরে মানে এটার পথে যদিও বিএসএফ থাকে কিংবা বিএসএফ একই রাস্তাতে আসতে যাচ্ছে, ওইটা নিয়ে কোনো সমস্যা হয় না, বাধা বিধ করে না। জানে যে এটা রাস্তা পড়ে আছে, রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। বুঝতে পারছি। পিলারে হয়তো কোনো কিছু যদি ইন্ডিয়ার পুলিশে যদি অভিযোগ দেয়, বাংলাদেশের বিজেপির লোক আসে উভয় পক্ষে দুজন কথা বলে, যদি আবাদ পানি গরু বাছুর দিয়ে এগুলা হয়তো চড়ায়, খাইয়া দেয় ফসল, তখন বলে ওনারা নালিশ দিলে আবার পতাকা বৈঠক হয় না? হ্যাঁ, তখন দেখা যাইতে বলে, তখন বাংলাদেশের বিজেপি আবার যে দেশে মুড়ে মুড়ে যে বলে যে এরকম অমুক জায়গাতে অমুক পিলারের জিনিস আবাদ পানি ক্ষতি করেছে, তোমরা এখানে যাইও না, গরু বাছুর কিংবা ধরে টরে লিয়ে গেলে হয়তো লিয়ে চলে যাবে, তখন ঝামেলা একটা আসবে, তাখানে সতর্ক করে সবকে। এখান থেকে দাঁড়িয়েই দেখা যায় ভারতের গ্রাম ও বাজার। চর মাঝারদিয়ার অধিকাংশ মানুষের আত্মীয় স্বজনের বাড়ি ভারতের 2টি গ্রামে। মোবাইলের স্বাভাবিক জুমে দেখা যায় টাওয়ার ও মসজিদের মিনার। গত বছরেও এখানে কাঁটাতার ছিল না, তবে আত্মীয় স্বজনদের সাথে দেখা করার সুযোগ বন্ধ হয়ে গেছে 7 থেকে 8 বছর আগেই। সীমান্তের শেষ বাড়ি কানুমণ্ডল কাকার বাড়ি ঘুরে এবার আমরা রওনা দিলাম 60 বিঘা চরের দিকে। চরখানপুর ও মাঝারদিয়ার মাঝখানে 7 থেকে 8টি বাড়ি নিয়ে গঠিত 60 বিঘা চর। শুষ্ক মৌসুমে ইচ্ছা করলেই পায়ে হেঁটে চর মাঝারদিয়াতে আসতে পারলেও মাঝখানে ভারতের বিএসএফ ক্যাম্প হতে চরখানপুর যেতে হলে অনেক দূর ঘুরে যেতে হয়। পদ্মার এই শাখা নদীতে বাংলাদেশের জেলেরা যেমন মাছ ধরেন, তেমনি ভারতের জেলেরাও আসেন। এখানকার ভৌগোলিক সীমারেখা খুবই জটিল। এপারে যতদূর সবুজ দেখা যায় পুরোটাই বাংলাদেশ, আর ধূসর বর্ণের অংশ ভারতের। আন্তর্জাতিক নীতি অনুযায়ী অন্য দেশে তো অনেক দূরের কথা, সীমান্তের আশেপাশে ড্রোন উড়ানো নিষেধ। পালিয়ে বা দূর থেকে উড়ানে গেলেও সেটি 2 দেশের সম্পর্কের অবনতি ঘটবে, তাই ড্রোন নিয়ে আসলে স্থানীয়দের কাছ থেকে না জেনে ড্রোন উড়াবেন না। গতকাল সন্ধ্যায় আমি বাবু ভাইকে ফোন দিয়েছি, বলছি যে ভাই আমি চর মাঝারদিয়াতে আসবো। একদম অল্প সময় আগে জানিয়েছি যাতে উনি কোনো ধরনের আয়োজন না করতে পারেন। এই অল্প সময়ের মধ্যে এই মানুষটি এখানে গরুর মাংস, তারপর হচ্ছে যে এখানে হাঁসের মাংস সহ, তারপর মাসকালাইয়ের ডাল, তারপরে এখানে হচ্ছে যে ঢেঁড়স ভাজি সহ যত ধরনের তরকারি করা যায় সব ধরনের করেছেন। আসলে
এই গরমের মধ্যে সমস্ত প্রাণী পানির কাছে গিয়ে একদম ছুটে বেড়াচ্ছে, মানুষ যেখানেই যাচ্ছি একটু গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। এত গরমের মধ্যে ভাবিকে কষ্ট দিয়েছেন এবং ভাবিও কতটা আন্তরিক মানুষ, এতগুলো খাবারের আইটেম আমাদের জন্য তৈরি করেছেন এই গরমের মধ্যে। আর খাবার খেয়ে স্বাদ বলবো না, এত কষ্টের পরিশ্রমের ফসল অবশ্যই ভালো। আর সব থেকে ভালো লাগছে আমার পাশে 24 বছর পরে এই ভাই বাংলাদেশে এসেছেন, এটা দেখার পরে যেমন ভালো লাগছে তেমনি এই ভাইও তার আত্মীয় বাড়িতে এসেছেন। এখান থেকে সীমান্তের ওপারে হেঁটে গেলে মাত্র ভাই বলছিলেন মাত্র 1 ঘন্টা তার বাড়িতে পৌঁছানো লাগে, আর তার যে গ্রাম রয়েছে সেই গ্রামে পৌঁছাতে মাত্র 10 মিনিট সময় লাগে। এই 10 মিনিটের যে পার্থক্য, সেই পার্থক্য আত্মীয়তার বাড়িতে আসতে তাদের সময় লেগে যায় 8 থেকে 10 ঘন্টা। এরপর ভিসা, পাসপোর্ট সবকিছু মিলিয়ে কাউকে যদি দেখতেও মন চায় সেক্ষেত্রে তাদের প্রায় 1 মাসের কিন্তু ভিসার যে প্রসেসিং সেটা লাগে। যাই হোক, আমি খাওয়া দাওয়া শুরু করছি। আমার আজকে কি বলবো, আসলে এমন এত কষ্ট করে এই যে আপ্যায়ন, যে ভালোবাসা, সেটা মানে মূল্যায়ন করার মতো কোনো ভাষা নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাবু ভাইয়ের বাড়ি লাগোয়া বাঁশবাগানের নিচে বিশ্রাম নিতে আসলাম। পাশে একটি তালগাছে বাবুই পাখিরা বাসা বুনছে। চর মাঝারদিয়াতে ঘুরতে ঘুরতে 2টি জিনিস আমার চোখে পড়লো। একই ফ্রেমে দাঁড়িয়ে আমার যে শৈশব বেলা কেটেছে, সেই শৈশবের সময় আমাদের কিন্তু এত আঠা ছিল না, তখন আমরা এই বলার আঠা দিয়ে ঘুড়ি বানাতাম, তারপর বইয়ের মলাট লাগাতাম। এছাড়াও কত কিছু যে বানিয়েছি এই আঠা দিয়ে। তারপর অনেক রঙের, যেমন একদম পাতলা এক ধরনের কাগজ থাকতো, সেই কাগজ কেচি দিয়ে কেটে তারপর আমরা অনেক ধরনের ফুল বানাতাম। সব কিছুর সাথে যেন মিশে আছে এই বলা আঠা, এই গাছ একদম প্রাকৃতিক একটি আঠা। এর পাশাপাশি যদি এখান থেকেই তাকানো যায়, এই ফ্রেমেই দেখুন চোখে পড়বে যে বাবুই পাখির বাসা। জ্যৈষ্ঠের এই সময় এসে বাবুই পাখিরা নতুন করে বাসা বুনছে। আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, আপনারা জানলে অবাক হবেন। এই বাবুই পাখিদের মধ্যে হচ্ছে অনেকে আমরা ভাবি যে হয়তো নারী পুরুষ মিলে হয়তো পাখি বাসা বানায়, মূলত হচ্ছে পাখিদের মধ্যে বাসা বুনে হচ্ছে পুরুষ পাখি। পুরুষ পাখি বাসা বানানোর পর যদি সেই নারী পাখিটি এসে যদি তার পছন্দ হয়, তবেই তাদের মধ্যে এক ধরনের ভালোবাসা বা মিলনের একটা সম্ভাবনা তৈরি হয় এবং তারা দুজনে মিলে তখন সেই বাসায় বসে নতুন ডিম পাড়ে, বাচ্চা উৎপাদন করে। কিন্তু একটি বাবুই পাখি, পুরুষ পাখির যখন বাসা তৈরি হয়, সেই বাসা যদি পছন্দ না হয়, তখন কিন্তু সে নারী পাখির সাথে মিলিত হতে পারে না, তাকে নতুন করে আবার বাসা তৈরি করতে হয়। সেই বাসা বানিয়ে নারীকে দেখাতে হয় যে না, আমি বাসা তৈরি করতে পেরেছি, ভালোবাসার পরীক্ষা দিতে হয়। এই যে সময়টি যাচ্ছে, কিছু বাবুই পাখির ঘরে নতুন বাসা বেঁধেছে, তারা সংসার গড়েছে, ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করবে। কিন্তু অনেকের ভাগ্যেই কিন্তু এখনও যে পরীক্ষার যে ধাপ, সেই ধাপ চলছে। অনেকেই এখনও সেই বাসা বানিয়ে যাচ্ছেন যে তার নারীর সঙ্গীকে দেখাবে এবং নারীর সঙ্গে যদি পছন্দ করে তবেই তাদের মধ্যে এক ধরনের প্রণয় হবে এবং তখন তারা ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করতে পারবে। এই সময়ে অনেকেই যেমন বিবাহের আগে যেমন প্রস্তুতি থাকে, অনেক কাজ করতে হয়, অনেক কাজ সারতে হয়। যেমন পুরুষদের মধ্যে আমাদের সমাজে কি হয়, যে একজন ছেলে মানুষ যখন লেখাপড়া করে তখন তার চাকরি বাকরির প্রস্তুতি নিতে হয়। চাকরি করার পরে এরপর যদি বাড়ি ঘরের অবস্থা ঠিক না থাকে, তখন বাড়ি ঘর ঠিক করতে হয়, তারপরে একটি কিন্তু বিবাহ সম্পাদন হয়। অর্থাৎ এই যে সময়টি যাচ্ছে, এই সময়টি হচ্ছে যে একটা ছেলের অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে যখন সে বিবাহ করবে, বিবাহ সম্পাদন করবে, এই সময়ে তার যে জীবনের যে টানাপোড়েন, সেই টানাপোড়েনে অনেক পুরুষ বাবুই পাখির যাচ্ছে। যাই হোক, এই 2টি বিষয়েই একই সাথে বলা আঠা এবং একই সাথে যে বাবুই পাখির বাসা, এই 2টি জিনিস দেখে আমার একদম শৈশবের স্মৃতির দিনগুলো মনে পড়ে যাচ্ছে। সারাদিন গরু মহিষ চড়িয়ে সবাই বাড়ি ফিরতে শুরু করেছেন। গরুর পায়ের আঘাতে ধুলোবালি এই মেঠোপথকে এমনভাবে সাজিয়েছে, মনে হচ্ছে যেন ধূসর আবির আকাশে বাতাসে ছড়িয়ে গেছে। আমি যতবার চর মাঝারদিয়াতে আসি, মাঠ থেকে গরু নিয়ে আসার এমন দৃশ্য দেখার জন্য সারাদিন অপেক্ষা করি। মাঝারদিয়ার অর্ধেক সৌন্দর্যই যেন লুকিয়ে আছে গরু নিয়ে আসা যাওয়ার মধ্যে।
আস্তে আস্তে সূর্য পশ্চিম কোণে হেলে পড়ল। মনে হচ্ছে এই মোহনীয় পরিবেশে আরেকটু দাঁড়িয়ে দেখে যাই। চরখানপুরের এই মানুষদের মতো আমাদেরকেও ফিরতে হবে, না হয় খেয়া ধরতে পারবো না। সেই সকালবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত বাবু ভাই আমার সাথে সারাদিন সময় দিলেন এবং যতবার আমি এই মাঝারদিয়াতে এসেছি আমাকে এই ঘাট পর্যন্ত তিনি এগিয়ে দিয়ে যান। কখনো ওই বলেনি যে ভাই ও পাশ থেকে চলে যান, এ পাশ থেকে চলে যান। সবসময় যে এই যে বিদায় জানানোর পর্যন্ত যে আয়োজন, তার যে আশা, এটা আমাকে অনেক বেশি আন্দোলিত করে, অনেক বেশি, মানে আমি কি বলবো যে আমি ভাষা নেই, আমি অনেক বেশি তার যে ভালোবাসা, আমাকে যে ভালোবাসেন সেই ভালোবাসাটা আমি অনুভব করি। যাক ভাই, যেতে তো হচ্ছে আজকে, আবার আসবানি ভাই। হ্যাঁ, বর্ষা হলে আমি আসবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাইসে থাকলে দেখা হয়। ঠিক আছে। বাপ্পি হচ্ছে বাবু ভাইয়ের ছেলে, এবছর সায়েন্স থেকে পরীক্ষা দিল, আর একটা পরীক্ষা বাকি আছে, এরপরে হচ্ছে যে ওর 3 মাসের অবসর। কিন্তু এই সময় ও ভালো করে আবার পড়াশোনা করবে, যাতে এইচএসসিতে ভালো করে। দোয়া থাকলো বাপ্পির জন্য, সবাই বাপ্পির জন্য দোয়া করবেন।